আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ ইসা আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের টপিক শেয়ার করতে চাই। আপনারা জানেন যে কয়েকদিন আগে রংপুরে গণপতি নামে একজন হিন্দু শিক্ষককে সপরিবার হত্যা করা হয়েছে। 4 জনকে হত্যা করা হয়েছে এবং পুলিশ প্রাথমিকভাবে 2 জনকে গ্রেপ্তার করেছেন। ওই 2 জনও হিন্দু। আবার কিছুদিন আগেও নোয়াখালীতে একটি খুনের ঘটনা ঘটেছে, যে ওই বাসাবাড়িতে একজন ভাড়াটিয়া থাকতেন, সেখানে একজন খুনি ছিলেন, তিনিও ধর্মে হচ্ছে হিন্দু। আবার গাজীপুরে কিছুদিন আগে আর একটা খুনের ঘটনা ঘটেছে, ওটাও ফুড মার্ডার আই থিঙ্ক, এবং ওখানে একজন 4 জনকে খুন করে তিনি হচ্ছে বরিশালের দিকে পালিয়ে গিয়েছে। ওখানে আবার সবাই মুসলিম ছিলেন। এরকম তার আগেও আরও কিছু খুনের ঘটনা ঘটছে। গতকাল একটা নিউজ দেখছিলাম, সেখানে হচ্ছে আপনার মোস্ট প্রবলি এটা ফরিদপুরের দিকে একজন ভাই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় তার ভাইকে নমিনি বানিয়েছিলেন। তার ভাই তাকে খুন করেছে যাতে ওই ব্যাংকের টাকাগুলো সে তুলতে পারে। এটা আসলে আমি বলতে চাচ্ছি না যে আসলে এটা কে হিন্দু কে মুসলিম, ইটস নট মাই ইস্যু, এটা আমার আসলে টপিক না। আমার টপিক হচ্ছে যে বাংলাদেশে প্রতিনিয়ত নানা ধরনের খুনের ঘটনা ঘটছে, কিন্তু মানুষজন আসলে প্রকৃত বিচার পাচ্ছে না, এবং আসলে কোনো বিচারেরই আসলে প্রকৃতপক্ষে তেমন কোনো বিচার কার্যকর করা হয় না বললেই চলে। এটা একটা বিশাল কারণ, অপরাধ বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ। কিন্তু তার থেকেও আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমার দিকে, যেখানে আসলে বিচারের দাবিগুলাই আসলে এদেশে বায়াস, সেখানে আসলে সুবিচার সুশাসন পাওয়ার প্রত্যাশা করাটা আসলে কতটা যৌক্তিকতা বহন করে, আজকের টপিকটা হচ্ছে মেইনলি আমার সেখানেই। কারণ কোনো একটা জায়গায় যদি দেখা যায় যে একটা ঘটনা ঘটেছে, কেউ খুন হয়েছে, এবং এটা যদি দেখা যায় যে কোনো দলের নেতাকর্মীর দ্বারা হয়ে যায়, তখন ওই দলের যে সমর্থক আছেন অথবা নেতৃস্থানীয় লোকজন আছেন, তারা উঠে পড়ে লাগেন যে তাকে কিভাবে এটা থেকে বাঁচানো যায়। কারণ তারা মনে করেন যে এটা দলের ইমেজের ইস্যু, আদার্স ইস্যু, তাদের রেপুটেশন নষ্ট হবে, তারা কোনোভাবেই সেটা চান না। তাদের মেইন এজেন্ডা হচ্ছে কীভাবে তাকে বাঁচানো যায়, সে অপরাধী কিনা সেটা মুখ্য বিষয় না। সেক্ষেত্রে অপর দলকে তাকে সেভ করার জন্য অপর দলের কাউকে ধরিয়ে দিয়ে তাকে বলা হয় যে এটা সে করছেন, অথবা কোনোভাবে যে কোনোভাবে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করা হয়। এই হচ্ছে একটা ব্যাপার, একটা এক্সাম্পল দিলাম। আর যে খুনগুলো দেখে যে রাজনৈতিক কোনো খুন না, হয়তো পারিবারিক আদার্স নানা কিছু হয়ে গেছে, সেখানে তেমন একটা খুব বেশি হাইফান না। সেখানে যদি দেখা যায় যে তাদের অর্থবিত্ত আবার তেমন না থাকে, গরিবের তাহলে দেখা যায় হয়তো তেমন নিউজের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতেও তেমন একটা খুব বেশি আসে না বললেই চলে। জাস্ট একটু হয়তো আসলেও, পত্রিকার পাতায় আসলেও কোনো একটি অংশে দেখা যায় যে ছোট হয়ে থেকে যায়। আবার অন্য ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আপনার কেউ খুন হয়েছে, তখন যদি দেখা যায় যে এটা হিন্দু পরিবারের কেউ খুন হয়েছে আদার্স মুসলিমদের দ্বারা, তখন আবার দেখা যায় যে আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা যারা আছেন, এটা সবাই না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা এটাকে কমিউনাল হিসাবে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করেন, অথবা তারা সবাই মনে করেন যে এটাকে আসলে এদেশ থেকে হিন্দু নিধন করার জন্য খুন করা হয়েছে, অথবা অন্য কোনো, তারা মেডিটেডলি অথবা পূর্বানুমান থেকেই এটা ধারণা করে অথবা এটা মনে করে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেন। আবার অনেক জায়গায় দেখা যায় যে হচ্ছে যে কোনো একটা পরিবারে দেখা যাচ্ছে যে মুসলিম খুন হয়েছে, আদার্স খুন হয়েছে, ওখানে কোনো কারণে হিন্দু জড়িত, তখন দেখা যায় যে আবার হচ্ছে যে আমাদের দেশে যারা আসলে ইসলাম লালন করার চেষ্টা করেন অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তারা আবার ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়েন যে এটাকে অন্যভাবে একটু চিত্রায়িত করার জন্য, যে আশঙ্কার কোনো ব্যবস্থা নিচ্ছে না আদার্স। এক্ষেত্রে আবার পত্রিকাগুলোতে দেখবেন যে তারাও এক ধরনের বৈষম্যমূলক ব্যাপকভাবে আচরণ করেন। তারা যদি দেখা যায় যে কোনো ইস্যু এটা হুজুর টাইপের অথবা এরকম কারো দ্বারা সংগঠিত হয়েছে, তখন তারা দেখা যায় যে টাইটেলগুলো এমনভাবে দিবে, আদার্স এমনভাবে করবে যেন অপরাধ প্রমাণিত হওয়ার আগেই, তদন্ত হওয়ার আগেই যেন জোর করেই তাকে হচ্ছে এস্টাবলিশ করে ছাড়বে যে না, এই লোকটাই অপরাধী, এই লোকটাই জঙ্গি, অথবা এই লোকটাই এরকম একটা কিছু। স্পেশালি প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাগুলো এটা করে থাকেন। আবার যেমন কোনো একটা জায়গায় যদি দেখা যায় হিন্দু মারা গিয়েছে অথবা অন্য কেউ, তখনও এটা প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাগুলো দেখানোর চেষ্টা করেন হচ্ছে যে এটাকে একটা কমিউনাল অ্যাটাক, মাইনরিটি অ্যাটাক, এই ধরনের ইস্যু হয়ে থাকে। কিন্তু
আবার ওই যে পক্ষান্তরে যেটা বললাম যে কোনো একটা জায়গায় হয়তো মুসলিম খুন হয়েছে, হয়তো লোকটা রিলিজিয়াস যে ক্রাইমটা করেছেন সে হয়তো হিন্দু অথবা আদার্স অন্য রিলিজনের, তখন দেখা যায় হিন্দু ভাই বোনেরা এটা নিয়ে আসলে অতটা সরব না। কিন্তু দিন শেষে ব্যাপারটা হয়ে যদি একটু গভীরভাবে অ্যানালাইসিস করে দেখেন, প্রতিটি ক্ষেত্রেই তো খুনটা হয়েছে, প্রতিটা ক্ষেত্রেই তো যে পরিবারগুলোর লোকজন মারা গিয়েছে তারা তো এটার ভিকটিম, তারা তো এটার জন্য ব্যথিত, তারা এটার জন্য কষ্ট পাচ্ছেন, তারা তাদের স্বজনকে হারিয়েছেন। এটার আসলে কত মানুষের শরীরে কিন্তু লেখা নেই যে আসলে কে মুসলিম, কে হিন্দু, কে আদার্স, অথবা এটা কিন্তু আসলে মুখ্য বিষয় হওয়ার কথা ছিল না। দিন শেষে বিষয়টাই হচ্ছে এমন যে আসলে একটা মানুষকে মারা হয়েছে, একটা মানুষকে খুন করা হয়েছে, তার জীবনটাই সবচেয়ে বেশি দাবি। এখানে কে অপরাধী তার আসলে দল মত ধর্ম কোনো ধরনের কোনো কিছু আসলে বিবেচ্য হওয়ার কথা ছিল না। আমাদের সবার ভয়েস রেজ করার উচিত যে আসলে এটা কে খুনটা করেছে, কে কাজটা করেছে, তার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হওয়া এবং এই দাবিতে আমাদের অনড় থাকা। সেটা হিন্দু হোক, সেটা মুসলিম হোক, সেটা হুজুর হোক, সেটা আদার্স হোক, কারণ মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে না, মানুষ শতভাগ ভালো হবে সেটা প্রত্যাশা করাও ঠিক না, কিন্তু অবশ্যই সেটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আদার্স, বিচার, সুশাসন এগুলোর জন্য পারফেক্টের দিকে যায়, সকলের সেই চেষ্টা থাকা উচিত। কিন্তু আমরা নিজেরাই সরকারের জায়গা থেকে নানা ধরনের ইস্যু থাকার পরেও কিন্তু আমরা যারা জনগণ, আমরা যারা বিভিন্ন দলের সাপোর্টার, আমরা যারা ভিকটিম, আমাদের জায়গা থেকে যদি বিচারের দাবিতে এরকম বৈষম্যমূলক আচরণ হয়, সেখানে সেই রাষ্ট্রের প্রশাসন থেকে আসলে আমরা কতটা সুবিচার আশা করতে পারি, এটা হচ্ছে আমার একটা ফ্যাক্ট। এটা আসলে কাউকে ট্যাগিং করা না, কাউকে ছোট অথবা কাউকে বড় করে দেখানো না। এবং আরেকটা জিনিস দেখা যায় যে লেটসে একটা টপিক বলতে ভুলে গিয়েছি যে অনেক দেশে অনেক মাদ্রাসা আছে, আলিম মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে। এরকম কওমি মাদ্রাসার ক্ষেত্রে দেখা যায় যে ওখানে কিছু মাদ্রাসায় বলাৎকারের মতো ঘটনা ঘটেছে, অনেক জায়গায় খুন হয়েছে, কিন্তু এরকম ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে যদি কোনো বিচার করার জন্য অথবা কিছু করার জন্য একটা আওয়াজ ওঠে অথবা কোনো ধরনের নিউজ আসে, তখন দেখা যায় যে ওই মাদ্রাসার যারা আছেন এবং এই মাদ্রাসাগুলোতে যারা পড়েছেন তারা আবার চিন্তা করেন যে এটা মাদ্রাসার ইমেজের প্রশ্ন, মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা নষ্ট হয়ে যাবে, এটা তাদের গায়ে একটা নোংরা কাদা লেগে যাবে। তারা কি করেন, এটাকে ডিফেন্ড করতে আসেন নানাভাবে, কিন্তু এটা মোটেও উচিত নয়। ওনাকে দেখতে হবে যে সে আসলে অপরাধটা করেছে কিনা, তার বিচারটা যাতে ইনসাফপূর্ণ হয়, তারপরে সে যেন ইনজাস্টিস না করা হয়, জাস্ট তিনি এটা বলবেন, কিন্তু তিনি বিচারের কথা বলবেন। এই যে কয়েকদিন আগে গতকালকে অথবা তার আগের দিন একটা রায় হলো যে নেত্রকোনায় একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে, 11 বছরের শিশুটি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তখন ওই মহিলা মাদ্রাসার শিক্ষকটি বলেছিল সে এটার সাথে জড়িত না, এবং সে আল্লাহর নাম নিয়ে কসম পর্যন্ত খেয়েছিল, কিন্তু সে বলল কি যে ডিএনএ টেস্ট করা হোক। এখন ডিএনএ টেস্টও বাচ্চা না হলে করা যাবে। তখন দেখা গেল যে ঠিক আছে, বাচ্চা হওয়া পর্যন্ত ওই লোকটি সম্ভবত কারাগারেই ছিলেন। তারপর যখন বাচ্চা হয়েছে, বাচ্চার ডিএনএ টেস্ট করা হয়েছে এবং ওই লোকটা ডিএনএ টেস্ট করা হয়েছে, করে দেখা গেছে যে হ্যাঁ, তাদের দুজনের ডিএনএ মিলে গিয়েছে। দেখেন এই যে সে মিথ্যাচার আদার্স, কিন্তু ওই সময় কিন্তু এই লোকটাকে বাঁচানোর জন্য এক শ্রেণী ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এতে কী হলো, এতে করে কি যারা ঝাঁপিয়ে পড়েছিল তাদের মান সম্মান বাড়লো? ডেফিনেটলি মান সম্মান বাড়েনি, মান সম্মান কমেছে। আমি আসলে এই জিনিসটাই বলতে চাচ্ছি যে আসলে আমাদের বিচারের দাবিটা বায়াসড হওয়া উচিত না, আমাদেরকে ক্যাটাগরাইজড হওয়া উচিত না। আমাদের চাওয়া উচিত মানুষের মেনলি বিচার, এটাই মুখ্য হওয়া উচিত। আবার কিছু ক্ষেত্রে ভুল হয় না, ব্যাপারটা এরকম না। এবং পত্রিকাগুলো যে কাজটি করেন, যে জোর করে আসলে অন্যকে অপরাধী মানিয়ে দেওয়ার ট্রাই করেন, তাদের নিজস্ব পছন্দ, ইচ্ছা, নানা ধরনের পলিটিক্যাল ইস্যু থেকে তাদেরকেও সব থেকে বের হয়ে আসতে হবে, কারণ তারা সমাজের দর্পণ। তাদের কাছ থেকে জাতি সমাজ ন্যায্যতা প্রত্যাশা করে, ইনসাফ প্রত্যাশা করে। এই যে কিছুদিন আগে দেখুন রংপুরের একজনকে ধর্ষণের দায় মোটামুটি অপরাধী বানিয়ে দেওয়া হলো, কিন্তু যখন তার ক্ষেত্রে আবার ডিএনএ টেস্ট করা হলো, দেখা গেলো যে লোকটিকে অপরাধী করা হয়েছে, জেলে ভরানো হয়েছে, বেসিক্যালি তিনি অপরাধী না, তার ডিএনএর সাথে যে ভিকটিম হয়েছে তার ডিএনএ মিলেনি। ওই বাসারই আর একজন লোক ভাড়াটিয়া, তার ডিএনএর সাথে মিলেছে। তার মানে দেখেন যে আপনাদের একজন পত্রিকার মিথ্যাচার অথবা না জেনে রিপোর্ট প্রকাশ করার কারণে আরেকটা মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার অনেক সময় আবার পলিটিক্যালি অনেক ধরনের ইস্যুকে কিন্তু লেটসে মিথ্যাচারও করা হয়। কেবল মিথ্যাচার করা হয়
যে আসলে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। জজ মিয়া নাটকের মতো তো আমরা ঘটনা দেখেছি, তাই না? একজন মানুষকে ধরে নিয়ে গিয়ে বললো যে এর কাছে হিরোইন পাওয়া গিয়েছে, এর পাশে আফিম পাওয়া গেছে, আদার্স পাওয়া গেছে, কিন্তু বাস্তবতা তো সেটা নাও হতে পারে। শুধু মিডিয়া অনেক সময় বললেই কি হয়ে গেল, অথবা কোর্ট দিলেই হয়ে গেল? তার মানে কোর্ট, রাষ্ট্র এবং প্রতিটা জায়গার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করার জায়গা আছে, যাতে এই জায়গাটা যদি ডেভেলপ হয় তখন কিন্তু আবার বলবে না যে এটা ঠিক হয় নাই, ওটা ঠিক হয় নাই। কেন? কারণ আমরা ওই বিশ্বাসের জায়গাটা আসলে সরকারের, জনগণের সকল জায়গার প্রতিষ্ঠান থেকে আমরা তৈরি করতে পারিনি বলে আজকে আমাদের দেশের এই অবস্থা। কারণ প্রতিনিয়ত খুন খারাপি ঘটছে তো ঘটছে, কারণ আপনার প্রতিটা মানুষই তার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা বিচারের দাবিতে যেন কখনোই বায়াস না হই। মানুষ মানুষ, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে হুজুর হোক, সে যে কোনো জাতি ধর্ম বর্ণের হোক, যে কোনো দলের হোক, অন্যায়ের ক্ষেত্রে আমাদের সকলকে একতাবদ্ধ থাকা উচিত। কারণ আমরা এই সমাজকে সুন্দর দেখতে চাই, সহনীয় দেখতে চাই। রাত 1টা বাজুক 2টা বাজুক, যে কোনো সময় আপনার ছেলে মেয়ে আদার্স যাতে নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এই সমাজে ঘুমাতে পারে। আমরা এমন একটা সমাজ দেখতে চাই যেখানে মানুষকে আসলে ভয়ে চলাফেরা করতে হয় না। আমরা মানুষের রাইটস নিয়েও সচেতন হই, এবং নিজেদের অন্যের ক্ষেত্রে রাইটসও রক্ষা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।